খবর শুনছেন বিশ্ব সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। 21শে জুলাই নিয়ে বিরাট খবর। শহীদ দিবসের দখল কার? মমতা না ঋতব্রত? কে এবার মুখ, ব্রিগেড না ধর্মতলা? কি বলল হাইকোর্ট? বাতিল হতে চলেছে রাজ্যের আরও রেশন কার্ড, কাদের নাম বাদ যেতে পারে জানুন। পুজোয় নেতা দখলদারি নয়, কলেজ স্কোয়ারের জল্পনায় ইতি টেনে সাব বার্তা শ্রমিক ভট্টাচার্যের। গোয়েন্দা প্রধান থেকে গুরুত্বহীন টেলিকমিউনিকেশনে সুপ্রতিম, তৃণমূলের দুর্নীতি খোঁজার দায়িত্বে একদা কোণঠাসা জয়রামন। সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলা নিয়ে বড় খবর, চাপ বাড়ছে রাজ্য সরকারের। এক থানায় হুমায়ুন বাড়িতে তখনই কড়া নাড়ল আর এক থানার পুলিশ, বিরক্ত বিধায়ক বললেন অতিরঞ্জন। বহু বিতর্ক, পাশ করানো যায়নি সংসদেও, তবু মোদী সরকারের ডিলিমিটেশন বিল কেন এত প্রয়োজনীয়? যা যা সুফল পাবে দেশবাসী। নিয়োগে থাকবে না কোনো রাজনৈতিক ব্যক্তি, দায়িত্ব এবার কাদের হাতে? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই 11 পেশায় যুক্ত না হলে মিলবে না আয়ুষ্মান ভারত। আর কি কি শর্ত রয়েছে? নিউ টাউনে কোটি কোটি টাকা ও সোনার পাহাড়, নেপথ্যে কি হাওয়ালা নাকি জামতারা চক্র? রাজস্থানে লুকিয়ে শওকতের কোন রাজ? নাম জড়িয়ে গেল অভিষেকেরও, ফের বিস্ফোরক ববি, ফাঁস হচ্ছে বিরাট রহস্য। 22শে জুলাই ভাগ্য নির্ধারণ, সুপ্রিম কোর্টে উঠতে চলেছে মেগা ডিএ মামলা। এবার কি বড়সড় চাপে পড়তে চলেছে নয়া সরকার? রাজ্যের কৃষিতে নতুন বিপ্লব, কেন্দ্রীয় মন্ত্রীকে পাশে নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যে নতুন 4000 পঞ্চায়েত, বাড়ছে কলকাতা পুরসভার ওয়ার্ডও। বাংলার ভোট মানচিত্রে বড় বদল, বিরাট ঘোষণা দিলীপ ঘোষের। 18 বছরের লুকোচুরি শেষ, নাম বদলে উত্তরপ্রদেশের আশ্রম থেকে সিবিআইয়ের জালে সুকান্ত ঘোষের খুনি শিবু। সোনার তৈরি বাসে চড়বে বাংলার মানুষ, এ কি বললেন অর্জুন সিং। থানায় আসুন, হুমায়ুনকে ডাকলো পুলিশ। তারপর রেজিনগর থানায় যা ঘটল, হতবাক বিধায়কের অনুগামীরাও। অন্নপূর্ণা ভান্ডারের টাকা নিয়ে বড় আপডেট, 15 তারিখের মধ্যেই বদলাবে স্ট্যাটাস। কবে ঢুকবে 3000 টাকা? এবার তলব অভয় আন্দোলনের এক চিকিৎসককে, না এলেই গ্রেপ্তার। কে তিনি জানেন? তদন্তে উঠে এলো ভয়ঙ্কর সূত্র। বজ্রপাত রুখতে নারকেল গাছ লাগান, পরিবেশ বাঁচাতে বৃক্ষরোপণ করে পরামর্শ মুখ্যমন্ত্রীর। সম্বন্ধ করে বিয়েতে নারাজ, নিস্তার পেতে মাথা কামালেন তরুণী, অদ্ভুত সিদ্ধান্তে দ্বিধাবিভক্ত নেটপাড়া। বিরাট খবর, অন্নপূর্ণা ভান্ডারের আন্ডার এনকোয়ারিদের কি আর টাকা পাওয়ার কোনো সম্ভাবনা আছে? জানুন আপডেট। পুজোর রাস রাজনীতির দখলে নয়, কলেজ স্কোয়ার ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন শ্রমিক ভট্টাচার্য। বিজেপি ছাড়লেন বড় নেতা, 21-এর মঞ্চে মমতার পাশে কাকে দেখা যাবে? শীঘ্রই শুরু হচ্ছে আবেদন, যুবশক্তির জন্য কোন কোন নথি লাগবে জেনে রেডি রাখুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। 21শে জুলাইয়ের শহীদ দিবস কর্মসূচিকে কেন্দ্র করে আড়াআড়ি বিভক্ত তৃণমূল কংগ্রেসের দুই শিবিরের লড়াই। ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাইয়ের শহীদ দিবস সমাবেশ করতে অনড় তৃণমূলের কালীঘাট শিবির। ওই এলাকায় পুলিশের জারি করা 163 ধারা অর্থাৎ আগের 144 ধারা এবং পুলিশের অতি সক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের মমতার তৃণমূল। এই মামলার শুনানি আগামীকাল। আদালতের কাছে নিজেদের অধিকার ও আবেগ প্রতিষ্ঠা করতে একাধিক জোরালো যুক্তি সাজিয়েছে কালীঘাট শিবির। অন্যদিকে তবে আইনি লড়াইয়ের পাশাপাশি তারা বিকল্প জায়গার খোঁজও শুরু করেছে। অন্যদিকে নব্য তৃণমূল তথা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির ইতিমধ্যেই গান্ধী মূর্তির পাদদেশে সভা করার সবুজ সংকেত পেয়ে পুরোদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের মূল যুক্তি, দীর্ঘ সময় ধরে ওই নির্দিষ্ট স্থানেই এই কর্মসূচি পালিত হয়ে আসছে। কোভিড মহামারীর ব্যতিক্রমী সময়টুকু বাদ দিলে গত 33 বছর ধরে প্রতি বছর 21শে জুলাই ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে শহীদ দিবস পালন করছে দল। এত বছর ধরে এই স্থানে সমাবেশ করতে কোনো আইন শৃঙ্খলাগত বা অন্য কোনো বড় সমস্যা হয়নি, তাই হঠাৎ করে এবার কেন বাধা দেওয়া হচ্ছে সেই প্রশ্ন তুলেছে তৃণমূল। মামলায় তৃণমূলের পক্ষ থেকে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, 1993 সালের 21শে জুলাই তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহাকরণ অভিযানের সময় ধর্মতলার এই এলাকাতে পুলিশ গুলি চালিয়েছিল। পুলিশের গুলিতে 13 জন কর্মী প্রাণ হারান। ওই ঐতিহাসিক ঘটনার পর থেকেই প্রতি বছর ওই একই জায়গায় শহীদদের স্মরণ করা হয়। ফলে দলীয় কর্মী সমর্থকদের কাছে এই স্থানের বিশেষ একটি আবেগ রয়েছে।
এবং সেখানে শহীদ দিবস পালন করার অধিকার তৃণমূল কংগ্রেসের আছে বলেই দাবি করা হয়েছে। একই সঙ্গে পুলিশের ভূমিকাকে কাঠগড়ায় তুলেছে শাসক দল। মামলায় অভিযোগ করা হয়েছে পুলিশ কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ বা যুক্তি ছাড়াই অতি সক্রিয়তা দেখিয়ে ওই চত্বরে 163 ধারা জারি করেছে, যা কার্যত সমাবেশ বানচাল করার চেষ্টা। তৃণমূলের দাবি, প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের জমায়েত হলেও অত্যন্ত শান্তিপূর্ণভাবে এই সভা পরিচালিত হয়, তাই হুট করে পুলিশি নিষেধাজ্ঞা চাপানো অযৌক্তিক। সোমবার বিকেলে গান্ধী মূর্তির পাদদেশে সভাস্থল পরিদর্শনে যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অরূপ রায় এবং ফিরাদ হাকিম। একই দিনে লালবাজারেও তৎপরতা দেখায় দুই পক্ষই। নব্য তৃণমূলের প্রতিনিধিরা লালবাজারে গিয়ে গান্ধী মূর্তির পাদদেশে তাদের সভার যাবতীয় পরিকল্পনার কথা পুলিশকে জানিয়ে আসেন। পিছিয়ে ছিল না কালীঘাট শিবিরও। পুলিশের পক্ষ থেকে তাদের বিকল্প কোনো জায়গা দেওয়া হতে পারে তা জানতে লালবাজারে ছোটেন মমতা শিবিরের এক বিধায়ক ও এক সাংসদ। তৃণমূল ভেঙে দুটুকরো হওয়ার পর পরিষদীয় দলের রাশ এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাতে। নিজেদের আসল তৃণমূল দাবি করে ঋতব্রত শিবির এবার 21শে জুলাইয়ের মূল মঞ্চ থেকে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কেই আক্রমণ জানিয়েছে। নব্য তৃণমূলের নেতাদের বক্তব্য, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শদাতা হিসেবে চান এবং সে কারণেই তাদেরকে গান্ধী মূর্তির পাদদেশের সভায় আসার আহ্বান জানানো হয়েছে। জানা গেছে মঙ্গলবার সকালেই ওই আমন্ত্রণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো হবে। গত 3 দশক ধরে 21শে জুলাইয়ের মঞ্চ মানেই যেখানে ছিল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের একচ্ছত্র অধিকার, সেখানে ক্ষমতার সমীকরণ বদলে যাওয়ায় এবারের ছবিটা সম্পূর্ণ আলাদা। দলের রাশ হারানোর পর এবার 21শে জুলাইয়ের মঞ্চ কার দখলে থাকবে তা নিয়ে দুই শিবিরের দ্বন্দ্ব এখন তুঙ্গে। ঐতিহ্য, ধারাবাহিকতা এবং আবেগকে হাতিয়ার করে ধর্মতলাতেই সভা করার দাবিতে অনড় মমতা শিবির। আগামীকাল আদালতের শুনানিতে কলকাতা হাইকোর্ট এই বিষয়ে কী রায় দেয় তাকিয়ে তৃণমূল সমর্থকেরা। রেশন ব্যবস্থার উপর নির্ভরশীল পশ্চিমবঙ্গ সহ সারা দেশের কোটি কোটি মানুষ। প্রত্যেক মাসে এখান থেকে যে খাদ্য সামগ্রী পাওয়া যায় তা দিয়ে সংসার চলে অনেকের। এবার সেই রেশন কার্ড হোল্ডারদের জন্যই খারাপ খবর, কারণ জানা গিয়েছে বাতিল হতে পারে রাজ্যের আরও রেশন কার্ড। কাদের রেশন কার্ড বাতিল হতে পারে? রেশন পাওয়ার যোগ্য নন অথচ মাসে মাসে রেশন থেকে চাল গম নিচ্ছেন এমন গ্রাহকদের চিহ্নিত করতে উঠে পড়ে লেগেছে সরকার। ইতিমধ্যেই সারা দেশের প্রায় 6 কোটি রেশন কার্ড বাতিল করার জন্য রাজ্যগুলিকে সুপারিশ করেছে কেন্দ্র। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন এখনও আরও অনেক কার্ড বাতিল করা হতে পারে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নন এমন প্রায় 6 কোটি রেশন গ্রাহকদের চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে কেউ মৃত, কারো আধার কার্ড বাতিল হয়ে গিয়েছে, কারো আবার বছরের ন্যূনতম আয় 6 লক্ষ টাকা। কেন্দ্রের সুপারিশ মতো ইতিমধ্যেই সারা দেশের প্রায় 6 কোটি গ্রাহকের রেশন কার্ড বাতিল করার প্রক্রিয়া শুরু হয়েছে। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী, পেনশনার, ইপিএফএ যুক্ত কর্মচারী, 4 চাকা ও ভারী বাণিজ্যিক গাড়ির মালিক রেশন কার্ড হোল্ডার আছেন কিনা সেসব তথ্য চাওয়া হচ্ছে। একই সঙ্গে এসআইআর প্রক্রিয়ায় যেসব ভোটারদের নাম বাদ গিয়েছে তাদের নামও জোগাড় করা হচ্ছে। রিপোর্ট বলছে এই সব রেশন কার্ড হোল্ডারের নাম একবার খতিয়ে দেখা হবে। এরপর কার্ড বাতিল করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে সরকার। সেক্ষেত্রে আরও অনেক রেশন কার্ড বাতিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে কেন্দ্রীয় সরকার সারা দেশের যে 6 কোটি রেশন কার্ড বাতিলের সুপারিশ করেছে এর মধ্যে পশ্চিমবঙ্গের প্রায় 17.5 লক্ষ রয়েছে। বিশেষজ্ঞদের অনুমান, ভালো করে যাচাই করার পর এই নামগুলি বাতিল করা হতে পারে। কলেজ স্কোয়ারের দুর্গোৎসবের সঙ্গে যুক্ত হওয়া নিয়ে তৈরি হওয়া জল্পনায় ইতি টানলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। পুজোর উদ্যোক্তারা তাকে কমিটিতে যোগ দেওয়ার আবেদন জানালেও তা সরাসরি খারিজ করে দিয়েছেন তিনি। শ্রমিক স্পষ্ট জানিয়েছেন, শুধু কলেজ স্কোয়ার নয়, কোনো পুজোরই কোনো দায়িত্ব বা সভাপতি পদের সঙ্গে তিনি যুক্ত হবেন না। পুজোয় রাজনৈতিক দখলদারি বিরোধিতা। বিজেপির রাজ্য সভাপতি নিজের অবস্থান স্পষ্ট করেন। তার কথায়, এলাকার বিধায়ক বা মন্ত্রীরা ব্যক্তিগতভাবে পুজোর সভাপতি হতেই পারেন, কিন্তু রাস্তায় বেরিয়ে বিধায়ক, সাংসদ বা বিজেপি নেতাদের সব পুজোর দায়িত্ব নেওয়া এমন সংস্কৃতি আমি সমর্থন করি না। পুজো দখল করা চলবে না, সাব বার্তা দিলেন শ্রমিক। গত 3 মাস ধরে কলেজ স্কোয়ারের পুজো কমিটি তাকে যুক্ত হওয়ার অনুরোধ জানালেও শ্রমিক ভট্টাচার্য বরাবরই এতে অনীহা প্রকাশ করেছেন। বর্তমানে তৃণমূল কংগ্রেসের আমলে অধিকাংশ পুজোই রাজনৈতিক নেতাদের দখলে চলে গেছে বলে অভিযোগ ওঠে। সেই ধারার উল্টো পথে হেঁটে শ্রমিক ভট্টাচার্য বার্তা দিলেন যে পুজো কমিটিগুলোর উপর নেতাদের আধিপত্য বা দখলদারি থাকা উচিত নয়। তার এই কঠোর বার্তা রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। রাজ্য পুলিশে বড় সড় রদবদল আনল শুভেন্দু অধিকারী সরকার। রাজ্য পুলিশে আরও এক দফা রদবদল। এবার একলপ্তে 33 জন আইপিএস এবং বিপিএস অফিসারকে বদল করল নবান্ন। কলকাতার প্রাক্তন সিপি সুপ্রতিম সরকারকে সিআইডির শীর্ষপদ থেকে সরিয়ে টেলিকমিউনিকেশন দপ্তরের এডিজি করা হলো। কম গুরুত্বপূর্ণ পদে বদলি হলেন আইপিএস অফিসার প্রবীণ ত্রিপাঠীও। অন্যদিকে অর্থনৈতিক অপরাধ দমন শাখার প্রধান করা হলো আইপিএস অফিসার কালিয়াপ্পন জয়রামনকে। বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর আইপিএস সুপ্রতিমকে কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। এডিজি সিআইডি করা হয়েছিল তাকে। পরে তামিলনাড়ুতে পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছিলেন বাঙালি এই আইপিএস অফিসার। এবার খানিক কম গুরুত্বপূর্ণ পদ পেলেন তিনি। অন্যদিকে আইপিএস অফিসার ত্রিপুরারি অর্থবকে
বিধাননগরের পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে নিয়ে গিয়ে ট্রাফিক এবং সড়ক নিরাপত্তা দপ্তরের এডিজি করেছে শুভেন্দু অধিকারী সরকার। বিধাননগরের নতুন সিপি অমিত কুমার রাঠৌর। এতদিন তিনি ছিলেন রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি পদে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার করার পর তৃণমূল আমলে প্রাতিষ্ঠানিক দুর্নীতি নিয়ে বারবার সরব হয়েছেন নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু। নানা আর্থিক দুর্নীতির তদন্তে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে কমিশনও গঠন করেছে রাজ্য সরকার। তার সদস্য সচিব করা হয়েছিল আইপিএসকে জয়রামনকে। পুলিশ মহলের একাংশের মতে অত্যন্ত কড়া অফিসার হিসেবে পরিচিত জয়রামন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের দুর্নীতিকাণ্ডে তদন্ত করেছিলেন। 2013 সালে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের প্রাক্তন সিও আইএএস অফিসার গোদালা কিরণ কুমারকে গ্রেপ্তার করেছিলেন শিলিগুড়ির তৎকালীন পুলিশ কমিশনার জয়রামন। উত্তরবঙ্গ অঞ্চলের এডিজি হিসেবে কর্মরত 1997 ব্যাচের আইপিএস অফিসারকে এবার বড় দায়িত্বে আনলো শুভেন্দু সরকার। 2004 ব্যাচের আইপিএস অফিসার প্রবীণ ত্রিপাঠীকে এবার হোমগার্ডের আইজি করা হয়েছে। মমতা সরকারের আমলে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান থেকে শুরু করে হাওড়া এবং ব্যারাকপুরের পুলিশ কমিশনারের মতো গুরুত্বপূর্ণ পদে ছিলেন প্রবীণ। বর্তমানে ছিলেন রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সে। অন্যদিকে বারুইপুরে নাবালিকা ধর্ষণ এবং খুন গণপিটুনিতে মৃত্যু, ফুটবল ম্যাচে জয় নিয়ে 17 বছরের নাবালকের গলা কেটে খুনের মতো পরপর বড় বড় অপরাধের ঘটনা ঘটেছে। এই প্রেক্ষিতে দক্ষিণ 24 পরগনার ওই পুলিশ জেলাতেও একাধিক রদবদল হলো। বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার করা হলো অতীশ বিশ্বাসকে। পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন তিনি। বারুইপুরের অতিরিক্ত পুলিশ সুপারের পদ থেকে পিনাকি দত্তকে সরিয়ে বারুইপুর পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি ডিআইবি করা হয়েছে। কিছুদিন আগে প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দীদের কাছ থেকে মোবাইল এবং সিম উদ্ধারের ঘটনায় আইপিএস নটরাজন রমেশ বাবুর ভূয়সী প্রশংসা করেছিলেন মুখ্যমন্ত্রী। তাকে এবার ডিজি সিআইডি পদে আনা হলো। অতিরিক্ত দায়িত্ব হিসেবে কারা দপ্তরের ডিজির দায়িত্ব পালন করবেন তিনি। এছাড়াও যে অফিসারদের বদলি করা হলো তাদের মধ্যে রয়েছেন আনন্দ কুমার, বিশাল গর্গ, সুকেশ কুমার জৈন, সুধীর কুমার নীলাকান্তম, ডেভিড ইভান লেপচা, দীনেশ কুমার, প্রদীপ কুমার যাদব, বিশপ সরকার, ওয়াই.এস. জগন্নাথ রাও, প্রতীক্ষা ঝাড়খড়িয়া এবং যশপ্রীত সিংহ প্রমুখ। বকেয়া ডিএ নিয়ে ফের নতুন করে চড়ছে পারদ। রাজ্যে পালাবদলের পর সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশ মতো সরকার পঞ্চম পে কমিশনের আওতায় বকেয়া ডিএ দেওয়া শুরু করলেও এখনও অনেকেই বঞ্চিত বলে অভিযোগ। এই অবস্থায় চলতি মাসের তৃতীয় সপ্তাহে ফের সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলা শুনানির জন্য উঠতে পারে। আর সেই শুনানিতে চাপ বাড়তে পারে সরকারের ওপর। সরকারি কর্মীদের নজর ডিএ মামলার শুনানিতে। রাজ্যের সরকারি অনুদান প্রাপ্ত প্রতিষ্ঠানগুলির অবসরপ্রাপ্ত কর্মী, শিক্ষক, পেনশন প্রাপকদের পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএর কোনো টাকাই না পাওয়ার বিষয়টি আদালতের নজরে আনতে পারে মামলাকারীর মূল সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, গ্রান্ট ইন প্রতিষ্ঠানগুলির অবসরপ্রাপ্তরা এখনও বকেয়া ডিএ আংশিকও পায়নি। এদিকে বকেয়া ডিএ যারা পেয়েছেন তাদের ক্ষেত্রে মানা হয়নি সর্বভারতীয় মূল্য সূচকের ভিত্তি। ডিএ মামলার পরবর্তী শুনানিতে এই সমস্ত বিষয় আদালতের নজরে আনতে পারে কনফেডারেশন। উল্লেখ্য, পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ মামলায় তৎকালীন তৃণমূল সরকারকে সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর অন্তত 25% অবিলম্বে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের আরও নির্দেশ ছিল বকেয়া ডিএর 100% মেটাতে হবে রাজ্য সরকারকে। 25% মেটানোর পর বাকি অর্থ ধাপে ধাপে পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই লক্ষ্যে একটি কমিটিও গঠন করে দিয়েছিল সর্বোচ্চ আদালত। এর আগে শেষবার ডিএ মামলার শুনানিতে বকেয়া মেটানোর কাজ কতদূর হয়েছে তা নিয়ে নয়া রাজ্য সরকারের কাছে স্ট্যাটাস রিপোর্ট তলব করেছিল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি পি.কে. মিশ্রর বেঞ্চ। জানা যাচ্ছে আগামী 22 জুলাই পরবর্তী শুনানি নির্ধারিত রয়েছে। তবে তা কয়েকদিন এদিক ওদিক হতে পারে বলে মামলাকারী সংগঠন জানিয়েছে। এবার আদালতে এই মামলা কোন মোড় নেয় সেদিকে নজর থাকবে সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের। উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে দায়ের হওয়া মামলায় দ্বিতীয়বার থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবির। মঙ্গলবার আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা নওদার বিধায়ক যখন রেজিনগর থানায় পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন, তখনই তার শক্তিপুরের বাড়িতে গিয়ে দরজায় কড়া নাড়ল পুলিশ। এর আগে শক্তিপুর থানার পুলিশ দুবার তলব করেছে হুমায়ুনকে। তিনি জাননি মঙ্গলবার বিধায়ক যখন রেজিনগর থানায়, তখন তার পরিবারের সদস্যদের হাতে নতুন করে নোটিশ ধরিয়ে দিয়ে গিয়েছেন শক্তিপুর থানার পুলিশ কর্মীরা। নোটিশে বলা হয়েছে আগামী রবিবার সকাল 11টার মধ্যে হুমায়ুনকে শক্তিপুর থানায় হাজিরা দিতে হবে। হুমায়ুনকে তার সেটা মন্তব্যের জেরে করে গত 4 জুলাই রেজিনগর থানায় প্রায় 4 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। মঙ্গলবার পুলিশের নোটিশে রেজিনগর থানায় হাজিরা দেন। তবে পুলিশ সূত্রে খবর, শক্তিপুর থানায় দায়ের হওয়া অভিযোগের প্রেক্ষিতে এখনও হাজিরা দেননি। সেই কারণে ওই নোটিশ। রেজিনগর থানা থেকে বেরিয়ে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগড়ে দেন নওদার বিধায়ক। তার অভিযোগ, মুর্শিদাবাদ জেলার পুলিশ শাসক দলের কথায় উঠছে বসছে, তার কথায় ঘটনাগুলি অতিরঞ্জিত করা হচ্ছে। সবকিছুর ব্যাখ্যা মানে একটা কথার কত রকম করে ব্যাখ্যা করা যায়। তারপর পুলিশকে উদ্দেশ্য করে বলেন, এক কথায় বললাম তো বিজেপির দলদাস। বিজেপিকে কি করে খুশি করা যাবে, নিজেদের চেয়ার কিভাবে সুরক্ষিত করা যায়, সেজন্যই এত সব। আর কি ব্যাখ্যা করা যায়? এর আগে 12 পাতার প্রশ্নমালা সাজিয়েছিল পুলিশ।
মঙ্গলবার পুলিশের প্রশ্নের বহর আরও বেড়েছে বলে হুমায়ুন নিজেই জানিয়েছেন। তিনি বলেন, আজকে আরও পাতা বেড়েছে, আরও অনেক ইন্টারোগেশন, অনেক রকম কৌশল অবলম্বন করা হয়েছে, সব প্রায় ভিডিও করে করা হয়েছে। একটাই কথা, এখানে বিজেপিকে সন্তুষ্ট করার চেষ্টা করছে পুলিশ। মুর্শিদাবাদের পুলিশ, বহরমপুর পুলিশ জেলার পুলিশ, রেজিনগর থানা, সমস্ত থানা দলদাসে পরিণত হয়েছে। রবিবার কি পুলিশের তলবে যাবেন? হুমায়ুনের জবাব, ডেকেছে 19 তারিখ তো রবিবার ডেকে পাঠালে যাব। এপ্রিল মাসে লোকসভা অধিবেশনে লোকসভা পুনর্বিন্যাস বিল 2026 পেশ করে কেন্দ্র। বিলটিতে সারা দেশে নির্বাচনী এলাকাগুলির সীমানা পুনর্বিন্যাসের জন্য 2011 সালের আদমশুমারির তথ্য ব্যবহারের প্রস্তাব করা হয়েছিল। এর লক্ষ্য লোকসভার আসন সংখ্যা বাড়িয়ে 850 করা। আইন ও বিচার মন্ত্রক ডিলিমিটেশন বিল 2026 পেশ করে। এই বিলের লক্ষ্য ছিল লোকসভা ও রাজ্য বিধানসভা নির্বাচনী এলাকাগুলির সীমানা পুনর্নির্ধারণ করা। গোটা বিষয়টি সম্পর্কে জানার আগে আমাদের জানতে হবে সীমানা পুনর্বিন্যাস বিলটি ঠিক কী। জনসংখ্যার ভিত্তিতে লোকসভা ও রাজ্য বিধানসভাগুলির জন্য নির্বাচনী এলাকা পুনর্নির্ধারণ করার প্রক্রিয়াকে সীমানা পুনর্বিন্যাস বলা হয়। সর্বশেষ আদমশুমারির তথ্য ব্যবহার করে প্রতিটি রাজ্যকে লোকসভা এবং তার বিধানসভায় আসন বরাদ্দ করা হয়। যদিও নির্বাচনী এলাকাগুলির ভৌগোলিক আকার ভিন্ন হতে পারে, তবে সেগুলিকে এমনভাবে নকশা করা হয় যাতে তাদের জনসংখ্যা প্রায় সমান থাকে। সংবিধানের 82 এবং 170 অনুচ্ছেদ অনুযায়ী সর্বশেষ আদমশুমারির ভিত্তিতে সংসদীয় ও বিধানসভা নির্বাচনী এলাকার পর্যায়ক্রমিক পুনর্নির্ধারণ বাধ্যতামূলক। সংসদ দ্বারা গঠিত একটি সীমানা নির্ধারণ কমিশন এই প্রক্রিয়াটির তত্ত্বাবধান করে। যেহেতু প্রতিনিধিত্ব জনসংখ্যার সঙ্গে সম্পর্কিত, তাই যে রাজ্যগুলিতে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি তারা অধিক আসন লাভ করতে পারে। অন্যদিকে যে রাজ্যগুলিতে জনসংখ্যার বৃদ্ধির হার কম তাদের আসন সংখ্যা হ্রাস পেতে পারে। বিলের প্রস্তাব অনুযায়ী যেসব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একটিমাত্র লোকসভা কেন্দ্র রয়েছে তাদের বিধানসভার আসন সংখ্যা বাড়লেও সংসদে আসন সংখ্যা বাড়বে না। এর মধ্যে রয়েছে উত্তর পূর্বের 3টি রাজ্য, সিকিম, নাগাল্যান্ড ও মিজোরাম, এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চল। অন্যদিকে বিজোড় সংখ্যক আসন থাকা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি লাভবান হবে বলে আশা করা হচ্ছে, কারণ সীমানা পুনর্নির্ধারণের পর তাদের আসন সংখ্যা পূর্ণ সংখ্যায় গণনা করা হবে। অন্যান্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে আসন সংখ্যা 50% বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এই প্রক্রিয়ায় সংসদে তফসিলি জাতির প্রতিনিধিত্ব বা সামান্য বৃদ্ধি পাবে। ভারত 1991, 1961 এবং 1971 সালে নির্বাচনী এলাকার সীমানা পুনর্বিন্যাসের কাজ সম্পন্ন করেছিল। জনসংখ্যা নিয়ন্ত্রণকে উৎসাহিত করতে এবং উচ্চ জনসংখ্যা বৃদ্ধির হার সম্পন্ন রাজ্যগুলি যাতে অসামঞ্জস্যপূর্ণ নির্বাচনী সুবিধা লাভ করতে না পারে তা নিশ্চিত করার জন্য 1976 সালে 42তম সংশোধনীর মাধ্যমে এই প্রক্রিয়াটি স্থগিত করা হয়। পরবর্তীতে 2001 সালে 84তম সংশোধনীর মাধ্যমে এই স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়, যার ফলে পরবর্তী পুনর্বিন্যাসের কাজ 2026 সাল পর্যন্ত পিছিয়ে যায়। কেন্দ্রীয় সরকার কেন এই বিল পাশ করাতে চায়? এটি ভোটার ও প্রতিনিধির অসামঞ্জস্যপূর্ণ অনুপাতের সমস্যার সমাধান করে। সীমানা পুনর্নির্ধারণের মাধ্যমে এটি নিশ্চিত করে যে একটি ভোটের গুরুত্ব বিভিন্ন নির্বাচনী এলাকায় সমান থাকে। এটি আইনসভায় নারীদের জন্য 33% সংরক্ষণ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে কাজ করে, যা নিশ্চিত করে যে নতুনভাবে নির্ধারিত নির্বাচনী এলাকাগুলি এই আদেশকে সঠিকভাবে অন্তর্ভুক্ত করে। প্রস্তাবিত বিল পাশ হলে লোকসভার সামগ্রিক আকার বৃদ্ধি পাবে। এটি গণতান্ত্রিক ভিত্তি প্রসারিত করে, যার ফলে আরও বেশি সংখ্যক জনপ্রতিনিধি জনসংখ্যার সরাসরি সেবা করতে পারেন। এটি পুরনো আদমশুমারির উপর ভিত্তি করে আসন বন্টনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় এবং এই গণতান্ত্রিক নীতি পুনরুদ্ধার করে যে রাজ্যগুলির জনসংখ্যার অনুপাতে প্রতিনিধিত্ব থাকা উচিত। নতুন প্রস্তাবগুলি সমস্ত রাজ্যের সংসদীয় আসন বাড়িয়ে উত্তর বনাম দক্ষিণ বিভাজন প্রশমিত করে। এর মাধ্যমে যে রাজ্যগুলি সফলভাবে জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করেছে তারা জাতীয় সংসদে আনুপাতিক হারে প্রতিনিধিত্ব বৃদ্ধি নিশ্চিত করে তাদের অংশ বজায় রাখে। এটি ভৌগোলিক সংহতি, সম্প্রদায়ের অখণ্ডতা এবং প্রশাসনিক সুবিধার মধ্যে ভারসাম্য বজায় রাখতে নির্বাচনী এলাকার মানচিত্র পুনর্গঠন করে, যার ফলে সরকার স্থানীয় চাহিদা অনুযায়ী আরও ভালোভাবে পরিষেবা প্রদান করতে সক্ষম হয়।